আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সামনে নির্বাচন এবং এই নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ আমি কয়েকদিন আগেও বলেছিলাম আমি কয়েকদিন আগেও আমারই একটা কনটেন্টে বলেছিলাম যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না। এরকমই বোঝা যাচ্ছে যতটুকু যা বুঝতে পারছি। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে আগামী নির্বাচনটা নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। মানে আগামী নির্বাচনটা কেমন হবে সেটা আওয়ামী লীগের উপর নির্ভর করবে এবং এটা নিয়ে আমি নানা ব্যাখ্যা দিয়েছি এবং সেই ব্যাখ্যাগুলো আপনারা নিশ্চয়ই আমার মনে আছে, আপনাদের খেয়াল থাকার কথা। এটা আমি গত মাসেই করেছিলাম। এখন তার নমুনা আমরা অলরেডি দেখতে শুরু করেছি। নমুনা একাধিক আছে, আজকে একটা নমুনা নিয়ে কথা বলবো। সেই নমুনাটা হলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে একটা মত বিনিময় সভায় তিনি অংশ নিয়েছেন প্রধান অতিথি হিসেবে আজকে মঙ্গলবার 11ই নভেম্বর। এবং সেইখানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি একটা কথা বলেছেন। সে কথাটা হলো, আমি আপনাদের কথাটাকে হুবহু পড়ে শোনাচ্ছি। তিনি বলেছেন, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে, আমরা সে পথে হাঁটতে চাই না। বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলোই আমরা তুলে নেব। দেখুন, এখানে 3টা সেন্টেন্স। প্রথম দুটো খুব ভালো, তৃতীয়টা এটা ভালো কি মন্দ সে আলোচনায় যাওয়ার আগে এটা যে বিতর্কিত সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আবার বাক্যটা পড়ি যে বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলো আমরা তুলে নেব। এখন এটা পড়ে আপনার কাছে অবিশ্বাস্য ঠেকতে পারে যে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে 5ই আগস্টের পরে, গত বছরের 5ই আগস্টের পরে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে, যত মামলা, এর মধ্যে অনেক হয়রানিমূলক মামলা আছে, অনেক আছে, যত মামলা আছে সেই মামলাগুলোর 90%-এরও বেশি মামলার বাদী হচ্ছে বিএনপি অথবা যুবদল অথবা ছাত্রদল অথবা স্বেচ্ছাসেবক দলের কোনো না কোনো নেতা বা কর্মী। এতে কোনোই সন্দেহ নাই। তো আওয়ামী লীগ বিভিন্ন মামলা বাণিজ্যের কারণে, মানে যাদের মামলা বাণিজ্যের কারণে এত কষ্ট করেছে, এত হয়রানির মধ্যে আছে, অনেকে বাড়িতে থাকতে পারে না, দৌড়ের উপর আছে, সেই দলটার এই মহাসচিব বলছে যে তিনি সব হয়রানিমূলক মামলাগুলো, হয়রানিমূলক বলেননি, বলেছে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব মামলা ওনারা উঠিয়ে নেবেন। শুনতে একটু অবিশ্বাস্য লাগে নাকি? লাগে, আমার লেগেছিল বলে আমি কয়েকটা মানে আপনার মিডিয়া চেক করলাম এবং আমি দেখলাম কোথাও ওই ভিডিওটা পাওয়া যায় কিনা। আমি ভিডিওটা পেয়েছি, একটা জাগো নিউজে আমি এটার ভিডিওটা পেলাম এবং সেই ভিডিওটা আমি দেখলাম এবং সেটাকে আমি ডাউনলোড করে রাখলাম যে পরবর্তীতে যাতে নাকি যদি কেউ চ্যালেঞ্জ করে আমি দেখাতে পারবো। আমি দেখলাম উনি এই কথাগুলো হুবহু বলেছেন। তো এটা শোনার পর আবার তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা কী হলো? তাৎক্ষণিক প্রতিক্রিয়া হলো, উনি যদি বলতেন যে যত হয়রানিমূলক মামলা আছে এগুলো আমরা তুলে নেব, তাহলে আমি কেন, আমার তো মনে হয় সবাই খুশি হতেন। কারণ হয়রানিমূলক মামলার মানেই তো হচ্ছে যে কাউকে হয়রানি করার জন্য মামলার আশ্রয় নেওয়া। মানে ওটা আসলে মামলাই না, কেবল হয়রানি। তো আপনি হয়রানি কেন করবেন? আপনি কাউকে হয়রানি করতে পারেন না, নিজের দলের লোককেও পারেন না, আওয়ামী লীগকেও পারেন না, জামাতকেও পারেন না, এনসিপিকেও পারেন না, কাউকে আপনি হয়রানি করবেন কেন? হয়রানি করাটা তো কোনো ভালো কথা না। আর যিনি অন্যায় করেছেন তার বিরুদ্ধে মামলা হবে, সেই মামলা যেই অন্যায় করুক তার বিরুদ্ধে মামলা হবে এবং সেই মামলার সর্বোচ্চ সাজাই হওয়া উচিত, যথাযথ সাজাটাই হওয়া উচিত আমি মনে করি, সেটা হবে। তো মামলা যদি লিগাল হয়, মামলা যদি ভ্যালিড হয়, যদি কেউ অপরাধ করে থাকে তার মামলা যদি আপনি তুলে নিতে চান, এটা কিন্তু এক ধরনের ঘুষ হয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনি ভালো কাজ চাচ্ছেন না। আর হয়রানিমূলক মামলা যদি আপনি উদ্ধার করতে চান
সেটা তো ভালো কাজ, সমস্যাটা কি? তো এইটুকু আমার মোটামুটি একটা মূল্যায়ন। কিন্তু সমস্যা যেটা হলো, এর কিছুক্ষণ পরেই আমরা একটা বিবৃতি পেলাম। সেই বিবৃতিটা দিয়েছেন বিএনপির অফিস থেকে। বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু, উনি সিগনেচার করে সন্ধ্যায় একটা বিবৃতি পাঠিয়েছেন বিভিন্ন মিডিয়াতে। এবং সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে গণমাধ্যমে নাকি ওনার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তো আমি কিন্তু এই ধরনের আশঙ্কা করেছিলাম যে উনি এটা বলবেন, কিন্তু বলবেন কীভাবে এটা আমি বুঝতে পারলাম না। কারণ আমি তো এই বক্তব্যটা শুনেছি, গণমাধ্যম যারা লিখেছে, আমি একাধিক পত্রিকার বক্তব্যটা দেখেছি, ওনার বক্তব্যটা সবাই দেখেছি এবং সবাই মিলিয়ে নিয়েছে কিনা আমি জানি না, অনেক জায়গায় ভিডিওটাও আছে। এবং আজকে যখন ওনার এই বক্তব্যটা পেলাম, আমি এটা আবার মিলিয়ে নিলাম এবং আমি ধারণা করেছিলাম এরকম কিছু একটা হবে। কারণ আমাদের পলিটিক্যাল লিডারদের এ ধরনের একটা প্রবণতা, এ ধরনের একটা অভ্যাস কাজ করে যে বলার সময় খেয়াল করে না, কিছু একটা বলে ফেলে, পরে হয়তো কোনো জায়গা থেকে চাপে পড়ে, অথবা কেউ সমালোচনা করে, অথবা কেউ ধমক দেয়, কোনটা হয়েছে ওনার ক্ষেত্রে বলতে পারবো না, অথবা উনি নিজেই বুঝতে পেরেছেন এটা যে বললাম, বলে কি ঠিক করলাম, বুঝে পরে উনি একটা বিবৃতি দিলেন। এবং সেই বিবৃতিতে তিনি কি বলেছেন সেটাও আপনাদেরকে আমি পড়ে শোনাই। তিনি বলেছেন, আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আমার দেওয়া বক্তব্যে আরও বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব, কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য দিইনি। এটা হলো ওনার নতুন ব্যাখ্যা। মানে ওনার আগের দেওয়া বক্তব্যটাকে উনি এক্সপ্লেইন করে এটা বলতে চেয়েছেন, কিন্তু এইটা যিনি যা বলেছেন এটা কিন্তু উনি আসলে উচ্চারণ করেননি ভাই। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাকেই বলছি, আপনি ভিডিওটা আরেকবার দেখেন, আপনি কি বলেছেন। আপনি যা বলেননি হয়তো আপনি এটা বলতে চেয়েছেন, হতে পারে এমন, কিন্তু অনেক সময় এমন হয় যে আমি বলতে চেয়েছি কিন্তু পরে আর বলা হয়নি, অথবা অন্যভাবে বলে ফেলেছি, উচ্চারণে একটু ঝামেলা ছিল, হতেই পারে। সবচেয়ে ভালো কি ক্ষমা চান, যে আমি এটা বলিনি, অথবা যেটা আমি বলেছি এটা আমি বলতে চাইনি, মুখ দিয়ে বেরিয়ে গেছে, হলো। কিন্তু আপনি যে ব্যাখ্যা দিলেন, এই ব্যাখ্যা দিয়ে বিষয়টাকে কিন্তু আপনি আরও আউলাইয়া ফেলেছেন ভাই, সিম্পলি আউলাইয়া ফেলেছেন, লেজে গুবরে করে ফেলেছেন। আমি আপনাকে বলি কেন, যে কথাটা আপনি ব্যাখ্যাটা দিয়েছেন খুব তাড়াহুড়োকে ব্যাখ্যা দিয়েছেন, তো কে ড্রাফট করেছে আমি জানি না, এখানেও কিছু ঝামেলা কিন্তু আছে। যেমন ধরেন, আপনি বলেছেন যে আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। এর অর্থ কি? এর অর্থ কি আপনারা কখনোই আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চান না? গত বছর 5 আগস্টের পরে কি কোনো হয়রানিমূলক মামলা বিএনপির নেতাকর্মীরা করে নাই? বলেন করছে কিনা? করে নাই। নাকি আপনি বলতে চাচ্ছেন যা করছে আর নতুন করে করতে চাই না? এই তো বলতে পারেন যে এখন থেকে আর আমরা কোনো রকম হয়রানিমূলক মামলা করতে চাই না, হতে পারে এটা। তাহলে আমার প্রশ্ন হলো, ভাইরে, এখন আর নতুন করে কি মামলা করবেন? বাকি আছে কেউ? বাংলাদেশের কোনো একটা উপজেলায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করার কি বাকি আছে? বাকি তো নেই। এই মামলাগুলো আওয়ামী লীগের আমলে আপনাদের বিরুদ্ধে হতো, এরকম হয়রানিমূলক মামলা, আপনারা দৌড়ের উপর থাকতেন। এখন সেই মামলাগুলো আওয়ামী লীগ করেছিল 15 বছরে, আপনাদের দলের নেতাকর্মীরা যারা তৃণমূলে থাকেন ওনারা আল্লাহর রহমতে 1 বছরে সেই কাজগুলি করে ফেলেছেন। আওয়ামী লীগের নেতাকর্মী, ইউনিয়ন পর্যায়ে কোনো নেতাকর্মী কোনো এলাকায় নিজের বাড়িতে থাকতে পারে? 2-একটা ব্যতিক্রম থাকতেও পারে, আমি জানি না, কিন্তু সবাই তো দৌড়ের উপরে আছে, মামলার কারণে আছে। বিএনপির লোকজন মামলা দিয়েছে, পুলিশ দিয়ে টাকা খাচ্ছে, বিএনপির লোকজনও টাকা খাচ্ছে, টাকা খেয়ে মামলা থেকে নাম ঢোকাচ্ছে, নাম বের করতেছে, এর বাড়ি দখল করতেছে, এর ওটা দখল করতে। এরকম উদাহরণ আমার জীবনেও অনেক আছে ভাই, আমি নিজেও জানি অনেক কিছু, জানি। অস্বীকার করতে পারবেন? যদি পরে কখনো চ্যালেঞ্জ করেন আমি দেখাই দেবো যে কীভাবে দখল দারিত্ব চলছে। তো এগুলো তো চলছে, তাহলে কিছু তো বাকি নাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন আগে যা করছেন আর করবেন না, এটা? নাকি আওয়ামী লীগের আমলে যা হচ্ছে সেরকম আপনারা করতে চান না? তার মানেটা কি? যেগুলি করে ফেলেছেন সেগুলি কি হবে? এটা একটা প্রশ্ন। আবার কি বলেছেন? আপনি বলেছেন যে এই ইউনিয়নে কোনো হয়রানিমূলক মামলা হলে আমরা তুলে নেব, এগুলো আপনার ব্যাখ্যা, কিন্তু মাথায় রেখেন ভাই। আমার মনে হয়
আপনাকে আরেকটা ব্যাখ্যা দিতে হতে পারে। তা আপনি যদি এই ইউনিয়নের মামলাগুলো তুলে নেন, তাহলে অন্য জায়গায় তুলবেন না কেন? আপনি কেবল একটা ইউনিয়নের দায়িত্ব নিচ্ছেন কেন? যদি হয়রানিমূলক মামলা হয়ে থাকে, দেশে যত জায়গায় হয়েছে, আপনি সবগুলো তুলনার কথা বলেন। কারণ আপনি তো ওই একটা ইউনিয়ন বিএনপির মহাসচিব না রে ভাই, আপনি তো সারা দেশের বিএনপির মহাসচিব। তো আপনি কেবল একটা ইউনিয়নের দায়িত্ব নিচ্ছেন কেন? আচ্ছা মানলাম ওইটা আপনার নির্বাচনী এলাকা ইউনিয়ন, ওখান থেকে আপনার ভোট দরকার। তো আপনার কি ওই একটা ইউনিয়নে ভোট দিয়ে জিতবেন? আপনার উপজেলায় আর ইউনিয়ন নাই, সেই ইউনিয়নগুলির দায়িত্ব কে নেবে? আপনি কেবল ওই একটা ইউনিয়নে হয়রানিমূলক মামলাগুলো তুলে নেবেন, অন্য অন্য ইউনিয়নে যদি হয়রানিমূলক মামলা হয়ে থাকে সেগুলি কে তুলবে? সেগুলি তোলার কথা বলছেন না কেন? সেটা তো আপনার বলা দরকার। ভাই আমার মনে হচ্ছে ভাই আপনার সমস্যাটা কি আমি বুঝতে পারছি না, মাথা হলে গেছে কিনা জানি না। কিন্তু আমার কথা হলো এরকম হয়, যখন নাকি আপনি একটা কথা বলেন সে কথা থেকে ব্যাক করতে চান, তখন উল্টাপাল্টা ব্যাখ্যা দিন না। উল্টাপাল্টা ব্যাখ্যা দিলে আপনি আওড়া ওলাই যাবেন। আমি খুশি হতাম যদি আপনি বলতেন যে সারা দেশে যত হয়রানিমূলক মামলা হয়েছে আমরা সবগুলো প্রত্যাহার করে নেব। আমি বুঝি আপনি এটা কেন বলেছেন। আপনি বলেছেন আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য, মানে আওয়ামী লীগের যে ভোটগুলো আছে সেগুলো তো কোথাও না কোথাও দেবে। এগুলো কিন্তু বিএনপি পাবে বলে মনে হচ্ছিল না। জামাত এগুলি এক ধরনের বুকিং দিয়ে ফেলাইছিল, কারণ আওয়ামী লীগের লোকজন যে মামলা মোকদ্দমা করছে জামাত তাদেরকে রক্ষা করার চেষ্টা করছে। কাজে তাদের কিন্তু জামাতের প্রতি এক ধরনের সিম্প্যাথি কাজ করা শুরু করেছে। তার বিপরীতে আপনি যদি এই ধরনের এই স্টেপটা নিয়ে থাকতেন, যদি নিতে পারতেন যে আমি কোনো হয়রানিমূলক মামলা করব না, আমরা উঠেই নেব সব যেগুলো আছে, তাহলে কিন্তু আপনারা ভালো করতেন, আপনাদের রেজাল্ট ভালো হতো, আপনারা লোকদের ভোটগুলি পেতেন। জামাত তাদেরকে হয়তো বা সাপোর্ট দিয়েছে, কিন্তু মামলা তোলার ক্ষেত্রে কোনো রকম তদবির করে নাই। আর আপনি যদি মামলাগুলি তুলে নেওয়ার কথা বলতেন, মানে হয়রানিমূলক মামলা, কিন্তু আমি বলছি, আবারও বলছি যে জেনুইন মামলা তোলার জন্য আমি বলছি না, যেগুলি হয়রানিমূলক মামলা আপনারা জানেন কোনগুলি হয়রানিমূলক মামলা, যদি উঠাই নিতেন আপনাদের ভোট বাড়ত। কিন্তু সেটা উঠাই নিতে চেয়েও আপনি আবার কথাটাকে ঘোরাতে হচ্ছে, আবার বলতে হচ্ছে এই ইউনিয়নের, আপনার উপজেলাতেও না, আপনার নির্বাচনী এলাকাতেও না, সারা দেশে তো নাই। যাই হোক, ভুলে একটা ভালো কথা বলেছিলেন, সেই ভালো কথাকে আবার উড্র করতে যেয়ে আরও আওলা বাঁধিয়ে ফেলেছেন। আমি বলবো ভালো কথায় ঠিক থাকুন, ভালো কথায় স্থির থাকুন। হয়রানিমূলক মামলা আপনি যদি তুলতে চান, আপনি দল আপত্তি করবে কেন? দল তো খুশি হবে, কারণ হয়রানি করবেন না আপনি কাউকে, এটাই যে কথা, আর তো কিছু না। জেনুইন মামলাগুলো থাকুক, তাহলে কিন্তু আমার মনে হতো সেটা হতো প্রপার রাজনীতি। আমি জানি না এভাবে বিএনপি লিডাররা কি বলতে চাচ্ছেন, ভোট পাবেন কিনা অন্যদেরকে, অথবা নাকি ওদের ওই ভোটগুলি ছাড়াই জিততে চান, সেটা আপনাদের ব্যাপার, আমার কোনো ব্যাপার নেই এখানে। কিন্তু আমার বক্তব্য হলো হয়রানিমূলক মামলা যারা নাকি দৌড়ের উপরে আছেন, যারা নাকি ভোগান্তির শিকার হচ্ছেন, তাদের সেই ভোগান্তি থেকে রক্ষা করা কিন্তু এই রাজনীতিবিদদেরই দায়িত্ব। যারা সৎ রাজনীতিবিদ তাদেরই দায়িত্ব। তারা যদি সেই উদ্যোগটা নেন তাহলে সেটা সবার জন্য ভালো হবে। এবং যে ঐক্যবদ্ধ জাতির কথা আপনি নেত্রীর বরাতে আপনি বলেছেন, সেই ঐক্যবদ্ধ জাতি পেতে হলে এই কাজটা করা ছাড়া ভাই আর কোনো উপায় নাই। আপনজনের সাথে গেম খেলতে নাই, প্রিয় মানুষের সাথে গেম খেলতে নাই, যে উপকার করছে তার সাথে গেম খেলতে নাই। গেম খেলা ভুলেও যদি আপনি জিতা যান, তারপরে দেখবেন অনেক কিছু হারাইছেন, যে হারাইবার কারণে সারা জীবন আফসোস করবেন। যার জন্য বলবো আপনজনের সাথে গেম খেলতে নাই। এই আপনজন কে জানেন? এনসিপি তরুণ। এই জন্য, হ্যাঁ এই জন্য, আরো কি কারণ আছে, বহুত বড় কারণ। ওদের কারণেই তো আমরা আজকে মুক্ত, আমাদের দেশটাকে রক্ষা করি। সবচেয়ে বেশি সুবিধা কারা পাইছে, সবচেয়ে বেশি লাভবান কারা? একটুখানি চোখ বুলান তো, চোখ বুলাইলেই দেখতে পাবেন জুলাইয়ের অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে প্রথম জেল থেকে কে মুক্তি পায়? বেগম খালেদা জিয়া প্রথম মুক্তি পায়। তার মানে কি বুঝা নেন? এরপরে তো হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হাওয়া হয়ে যায়, তাই না? এবং বেগম খালেদা জিয়া চিকিৎসা নেবার জন্য বিদেশ যায়, নিজের সন্তানের সাথে দেখা করে, এবং তারেক জিয়ার সমস্ত মামলা ডিসমিস হয়ে যায়। এবং এই 5ই আগস্টের কারণে শিলং থেকে
সালাউদ্দিন আহমেদ সাহেব নিজের দেশে আসতে পারে, নিজের মাতৃভূমিতে আসতে পারে, ফখরুল সাহেব জেল থেকে মুক্ত হয়, আব্বাস সাহেব জেল থেকে মুক্ত হয়, এরকম শত শত নেতা জেল থেকে মুক্ত হয়। কাদের কারণে? এই নেতৃত্বে যারা ছিল তারা একটি দল করছে এনসিপি। এই এনসিপি দলটা করার সঙ্গে সঙ্গে তাদেরকে আপন করে নিলে কি অসুবিধা ছিল বলেন? করছি না, একদমই করি নাই। ওরা আমাদের সন্তান সমতুল্য, কিন্তু আমরা ওই সম্মানটা তাদেরকে দেই নাই। সম্মান বাদ দেন, স্নেহ মমতা সেইটুক পর্যন্ত দেই নাই। বরঞ্চ তাদের পিছনে এই যে কিছু ভাড়াটিয়া বুদ্ধিজীবী আছে না, তাদেরকে লেলিয়ে দেওয়া হইলো। তারা অনলাইনে আইসা, টক শোতে আইসা তাদেরকে যেভাবে ধোলাই করলো গত 15 মাস, আমরা ভুলাই গেলাম 5ই আগস্টের কথা, সমস্ত সুযোগ সুবিধার কথা আমরা ভুলা গেলাম। কিন্তু সুযোগ সুবিধা শুধু কি উনারাই নিছে, আর কেউ নেয় নাই? নিছে ভাই, জামাত ইসলামও পাইছে সুযোগ সুবিধা। আর এই সুযোগ সুবিধা জামাত ইসলাম কেন পাইছে? ওনারা জড়িত ছিল এই গণ অভ্যুত্থানের সাথে, জড়িত ছিল ভাই, বিএনপিও জড়িত ছিল, জড়িত ছিল ছাত্র শিবির, ছাত্র দল, সবাই জড়িত ছিল। কিন্তু দেখেন সবাই মিলে এখন একটা খাতারনাক টাইম নিয়ে আসলো। এই টাইমটা কিন্তু খুবই খাতারনাক। 13 তারিখে দখল করে নিবে সব কিছু। হাই হাই, সামন অ্যাক্টিভ সেও ভাই গরম বক্তব্য রাখতেছে 13 তারিখেই সব কিছু দখল করে নিতে হবে। কারণ 13 তারিখে ওই যে মামলার রায় হবে, ওই দিনটাই বেছে নিতে হয়েছে। আর বারবার বলতেছে দিছে একজন মারা গেছে, ককটেল ফুটাইছে ভাই, বিভিন্ন জায়গায় ককটেল ফুটাইছে, 4-5 জন অ্যারেস্ট হয়েছে। এনসিপির অফিসের সামনেও ককটেল ফুটাইছে কালকে মাঝরাইতে। ওইখান থেকে 2 জনকে ধরছে, কিছু উত্তম মধ্যম দিয়া পুলিশের হাতে তুলে দিছে। দেখছেন পুলিশের কাজ বাইরা গেল, কত কাজ বাইরা গেল। ভাই ব্রাদার, সন্ত্রাসী, চোর, ডাকাইত আর নেতার মধ্যে পার্থক্য কি জানেন? পার্থক্য হলো চোরের পিছনে, ডাকাইতের পিছনে, সন্ত্রাসীর পিছনে পুলিশ দৌড়ায় বেড়ায়, আর নেতার সামনে সামনে হাঁটে, ওই নেতাকে পাহারা দেয়। এইটুকুই তফাৎ চোর আর নেতার মধ্যে। চোরের পিছনে পুলিশ ছুটে আর নেতার সামনে পুলিশ হাঁটে, এইটুকুই তো তফাৎ। কিন্তু সেই পুলিশ কিন্তু যদি ঘুইরা দাঁড়ায় তখন কিন্তু নেতাও দৌড়ায়। একটু আগে দেখলাম ভাই, যা দৌড়ান দৌড়াইতেছে রে ভাই, আর পাছার মধ্যে হায় হায় দিতেছে, সমানে দিতেছে, আরো দিবে ভাই, 13 তারিখে আরো দিবে। কারণ কি জানেন? ভুল রাজনীতি, সন্ত্রাসী দল হয়ে গেছে তো এখন। এমনিতেই তাদের বিরুদ্ধে কত রকম মামলা মোকদ্দমা, ফাঁসির রায় হইতে যাচ্ছে, হয়তো বা ফাঁসির রায়, এটা আমি আগ বাড়ায় বলতে পারি না, মহামান্য আদালত যেটা রায় দেয় ওই রায় হইতে যাচ্ছে, তো যার জন্য মাথা খারাপ হয়ে গেছে। সমানে টাকা ঢালতেছে, মানি ইজ বিগ পাওয়ার, সেই পাওয়ারটাকে কাজে লাগাইতেছে। কোন টাইমে চিন্তা করেন একটু, কোন টাইমে? যে টাইমে শেখ হাসিনা এবং তার দল বলের রায় হইতে যাচ্ছে, এই রায়টা তারা মাইনা নিবে না, মাইনা নিতে পারতেছে না। কিন্তু মাইনা নিতে হবে। কি করবেন বলেন? যখন আপনি ছিলেন তখন তো আপনার হাতে ছিল ভাই, আর্মি ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, গোয়েন্দা বিভাগ ছিল, সবাই ছিল, আপনার হেলমেট বাহিনী ছিল। এত কিছু নিয়েই যখন পারলেন না, পালায়া যাইতে হইলো। এখন পালায়া যায় হায় হায় কি সব বক্তব্য দিতেছে। একটু আগে দেখলাম আরাফাত, সেও ভাই গরম বক্তব্য দিতেছে, সবাইকে ঝাঁপায়া পড়তে বলতেছে। কিন্তু সবাই ঝাঁপায়া পড়বে আর আপনারা ওইখানে 5 স্টার হোটেলে মৌজ মারবেন, যার যার সেফ স্থান থেকে অন্যের মা বোনের বুক খালি করার বুদ্ধি দিবেন। এগুলো কোনো কথা? এগুলো কোনো রাজনীতি না, এগুলো কোনো রাজনীতি না। কিন্তু আমাদের দুর্ভাগ্য ভাই, আমাদের কপাল খারাপ। হ্যাঁ, কপ দিবেন, মমতা দিবেন, তাদেরকে যদি কাছে টাইনা নিতেন 5ই আগস্টের পরপরই ভাই, নতুন দল নাও তো হইতে পারতো। এনসিপি জন্ম দায়িত্ব পালন করে দিতেছে। তাদের চাওয়া কি ভাই? চাওয়া কিন্তু অনেক কিছু, তারপরও একটা চাওয়া, সবচেয়ে বড় চাওয়া, জুলাই সনদপত্রের আইনি বৈধতা। এই একটি চাওয়া। হ্যাঁ বলতে অসুবিধা কি? আপনজনের সাথে কেন এই ব্যবহার? আপনজনের সাথে গেম খেলা হয়তোবা আপনারা এখন জিতা যাইবেন, কিন্তু একটা টাইমে এত কিছু হারাবেন, আফসোস করবেন, শুধু আফসোস করবেন। দেখেন এখনই বোঝা যায়। একটু আগে দেখুন জামাত ইসলাম
বিএনপিকে ব্যবহার কইরা বহু টাকা পয়সা বানাইছে। এখন কোন সাহসে কোন মুখে বেগম খালেদা জিয়ার আসনে জামাত ইসলাম থেকে নমিনেশন দেওয়া হইল? কেন দিল? এখনই যায়া বেগম খালেদা জিয়ার কাছে মাপ চায়া বলেন যে না না আমরা আপনার বিপক্ষে নির্বাচন করব না, আপনি একা একা ওখানে নির্বাচন করেন। এইসব অভিযোগ করতেছে, দেখছেন এগুলো কোনো গণতন্ত্র? অথচ আপনারা বলেন গণতন্ত্রের মুক্তি চাই, গণতন্ত্রের জন্যই নির্বাচন দিতে হবে। এখন দেখেন বেগম খালেদা জিয়ার বিপক্ষে কেন দিতে পারবে না কেউ? দিলেই কেন তাদেরকে রাজাকার বলতে হবে? দিলেই কেন তাদেরকে স্বাধীনতার বিপক্ষে বলতে হবে? ৭১-এর ওই কার্ডটা খেলতে হবে। ৭১-এর ওই কার্ড খেলা বন্ধ করেন। হ্যাঁ ভাই, বন্ধ করেন। আপন জনকে পর করেন না। শুধু ভোটের জন্য, শুধুমাত্র ভোটের জন্য আপনারা অনলাইনে এসে বলে ফেলান যে জুলাই সনদ না, আমরা মদিনার সনদে এই বাংলাদেশ চালাবো। মদিনার সনদ কথা বলেন, মদিনার সনদ যে মুখে আনলেন, এটা কি মানাইলো? কারণ কি জানেন? কিছুদিন আগেই তো আপনাদের লিডার লন্ডন থেকে বলছে যে এই দেশে মৌলবাদীর উত্থান হচ্ছে, মৌলবাদীর উগ্রবাদীর উত্থান হচ্ছে। মৌলবাদী কাকে বলে? মুসলমানকে বলে। আর ওই মুসলমানের মদিনার সনদ যদি আপনারা মানেন, মাইনা দেশ চালাইতে চান, আপনাদের অতীতের দিকে একবার তাকান তো। এগুলা কি বলার জন্য বলা? এগুলা বইলা নিজেকে কেন খাটো করেন? মানুষ তো সবই বুঝতেছে, কেন আপনারা বুঝতেছেন না? আপনাদের বোঝা উচিত, আপনাদের মেইন নেতা বিদেশে থাকে, ওইখান থেকে সবকিছু পরিচালনা করে। আবার সেম জিনিস দেখেন, এই যে ওনারা পালায়া চলে গেল, ওনারাও বিদেশ করবে দখল কইরা, এই যে এদেরকে ফাঁসিতে ঝুলাবে। আর ডক্টর ইউনূস স্যারকে আমার মনে হয় পল্টন ময়দানে নিয়ে ফাঁসিতে ঝুলাবে। এই ছাড়া তো আর কিছু দেখি না। এখন এই খাতারনাক টাইমে সবাই মিলা তাদের পিছনে লাগবো, আমরা তাদেরকে রুখে দাঁড়াবো, তাই না? কিন্তু না, আমাদের বক্তব্যের মধ্যে এমন বক্তব্য চলে আসে, এই যে মির্জা ফখরুল সাহেব কখন যে কি বলে আমি বুঝি না। আরেকজন আছে এই যে রুমিন ফারহানা, উনি যে কখনো এক এক সময় এক এক রকম কথা বলতেছে। কখনো বুঝছেন দলের পক্ষে বলতেছে, কখনো আবার অন্য দল মানে নৌকার কথা বলতেছে। নৌকার ওদেরকে অভয় দিতেছে, তোমরা ভয় পাইও না, আমরা তোমাদের পাশে আছি। কোন টাইমে বলতেছে? যে টাইমে নৌকা থেকে ঘোষণা দিছে আমরা ঢাকা দখল করুম। কত ভুল টাইমে ভুল কথাটা বললো। এই টাইমে কি এই কথা মানায়? এই জন্যই বললাম এটা খাতারনাক টাইম। এই টাইমে কথা বলতে হইলে সাবধানে কথা বলতে হবে। একটা ভুল কথা ভাই অনেক বড় ভুল হয়ে যাইতে পারে। দেখেন না, ওই যে আঙ্গুল দিয়া ঘিটাই নাই না, ওই ঘি তোলার কথা বলাতে কত রকম আলোচনা হয়ে গেল। কিন্তু এটা কি ভুল ছিল? না, ভুল ছিল না, ওইটা ছিল সাবধান বাণী। কারণ কি জানেন? আপনারা ভুলা গেল, উনি বলেন নাই। ওই যে একজন বলছিল মূত্র দিয়া সাগরে ভাসায় দেবো, তখন তো কেউ চিল্লাচিল্লি করলেন না। আর ওনার আঙ্গুল নিয়ে চিল্লাচিল্লি, কিন্তু ওই আঙ্গুল দিয়া ওই ঘির কথা বইলা যেটা উনি বুঝাইছিল। আজকে তো দেখেন এই যে ৮ দল একসঙ্গে চলে আসলো, সবাই মুখের ভাষা কি ছিল? ওই আঙ্গুলের মতোই তো ছিল, ওই ঘির কথাই তো বলছে, ঘি আমার লাগবেই সবাই বলছে। মামুনুল হক সাহেব হেফাজতের, দেখেন আমরা একটা টাইমে ভাবতাম না, কিছুদিন আগেও ভাবছি ওরা বিএনপির সঙ্গে, এরকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসছে না। এবং ওনাদের কিছু কার্যকলাপে আমরা দেখছি, যেমন রুমিন ফারহানা যেখানে দাঁড়াইছিল ওইখানে রুমিন ফারহানাকে দেওয়া হয় নাই, ওইখানে শুনছি একজন হেফাজতের কাউকে দেওয়া হয়েছে। এগুলো আমরা দেখছি তো, শুনছি তো, গুজবও হইতে পারে, কিন্তু আমরা ধৈর্যই নিছি হেফাজত ইসলাম এবং বিএনপি একটা জোট হইতে যাচ্ছে। ধৈর্য রাখতে পারলেন না কেন? নিশ্চয়ই ওই আপনজনের সাথে এমন কোন গেম খেলছেন যে গেমটা খেলা হয়তো এই মুহূর্তে জিতা গেছেন, কিন্তু হারাইলেন কাদেরকে? পুরা হেফাজতকে হারাইলেন। আজকে মামুনুল হক সাহেব যে বক্তব্য দিছে ভাই, কথাতে তো আগুন ঝরে, আগুন, ভূমিকম্পের মতো। জুলাই সনদ পত্রের ঘোষণা দিতেই হবে, তারপরে নির্বাচন। আর ডাক্তার শফিকুর রহমান স্যার কি বলছেন? যে ২৬-এ যদি কেউ নির্বাচন করতে চান তাহলে আগে জুলাই সনদপত্রের ঘোষণা দেন। যদি জুলাই সনদপত্রের আইনি বৈধতা এবং বাস্তবায়ন এবং হ্যাঁ না ভোট, গণভোট না হয়, তাহলে নির্বাচনের কথা ভুলা যান, ২০২৬-এর নির্বাচনের কথা ভুলা যান।
বহুত বড় ইঙ্গিত কিন্তু এটা এটা মাথায় রাখেন। এই হ্যাঁ না ভোটই তো প্রমাণ করে দিতেছে কে জিততেছে। এখন যদি এই হ্যাঁ না ভোট না হয় আর এই জুলাই সনদপত্রের ঘোষণা না আসে, তাহলে আগামীতে আসবে যে এটা এখন আর কেউ বিশ্বাস করতে চায় না। দেখেন দুই পক্ষেই কিন্তু হ্যাঁর পক্ষে, দুই পক্ষেই কিন্তু গণভোট চায়, কিন্তু সময়ের ব্যাপার, শুধু সময়ের ব্যাপার। একজন বলে জাতীয় নির্বাচনের সঙ্গে হইতে হবে, আরেকজন বলে নো নো নো, আগে হইতে হবে জুলাই সনদপত্রের হ্যাঁ না ভোট। আর কেন এটা বলে, এটা বলার পিছনে ভাই সবচেয়ে বড় কারণ, জুলাই সনদপত্র মানেই বুঝছেন নতুন একটা বাংলাদেশ। হ্যাঁ, নতুন একটা বাংলাদেশ। দেখেন একটা কথা মনে পড়তেছে বিদায়, হ্যাঁ, আজারি হুজুর সাহেব ওই যে প্রথম দিকে খেয়াল আছে একটা কথা বইলা ভেজাল লাগাই দিল, ওই থেকেই কিন্তু শুরু। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য বৈশা রইছে, অপেক্ষা করতেছে, এরকম একটা কথা বলছিল না আজারি হুজুর? তারপর থেকেই তো শুরু হইলো ভাই বিবাদ। আর ওই বিবাদ বাড়তে বাড়তে এমন একটা জায়গায় আসলো, সবাই একসঙ্গে বৈশা চা পানি বিস্কিট খায়াও একসাথ হইতে পারলো না। এখন মুখামুখি। এখন কিন্তু এই ৮ দল বইলা দিছে আমরা আগে গণভোট চাই, আগে আমরা জুলাই সনদপত্রের আইনি বৈধতা চাই, তারপরে নির্বাচন। আর উনারা বলতেছে না, আমরা ওইগুলা পরে করুম, এখন নির্বাচন চাই। এখন দেখা যাবে কে জিতে। এইখানে যারা জিতবে তারাই আগামী নির্বাচনে জিতবে ভাই। আগের দিন আর ফেরত আসবে না। কেউ ব্যাংক থেকে টাকা লুট করতে পারবেন না, দেশ থেকে সম্পদ বিদেশে নিয়ে যাইতে পারবেন না, আয়না ঘর বানাইতে পারবেন না, পুলিশকে ব্যবহার করতে পারবেন না, আর্মিকে ব্যবহার করতে পারবেন না, র্যাব দিয়া ওই যে 7 মার্ডারের মতো ঘটনা ঘটাইতে পারবেন না এই নতুন বাংলাদেশে। কনফার্ম লেখা রাখেন আপনারা। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এখন এমন একটা সময়ের মধ্যে দাঁড়ায় আছে, ওই সময়টা কেমন জানেন? বিশাল এক কুয়ার মতো। আর ওই কুয়া ঠিক কার্নিশে উনি দাঁড়ায় দিছে, একটু ধাক্কা দিলেই কিন্তু পয়রা যাবে। কিন্তু উনি কি পয়রা যাবে? না, উনি পয়রা যাওয়ার আগেই এই যে দেখছেন না 8টা দল একসঙ্গে দাঁড়াইছে, আবার দেখবেন কিছুদিন পর এই এনসিপিও যোগ দিবে এই ইসলামিক মাইন্ডেড দলের সাথে, দিতে বাধ্য। কারণ ওনারা যেদিন নিজেদেরকে পরিচয় করাই দিছিল, ওদিন একটি কথা বলছিল মনে নাই? নাহিদ ইসলামকে ইমাম হিসাবে পরিচয় করাই দিছিল। তাহলে বলতে পারেন মাঝখানে জামাতে ইসলামের এত সমালোচনা করলো ভাই যুদ্ধের মতো। আর যুদ্ধেতে সব রকম কৌশলী নেওয়া যায়। আরে উনাদের তো সবচেয়ে বড় টিম, বড় দল এখনো পিছনে দাঁড়ায় রয়েছে। আজকে যাদের দেখতেছেন ইনারা তো সামনে, পিছনে আছে জওয়ানরা জওয়ানরা। আর উনারা কারা? সনদপত্রের ঘোষণা আসবেই। ঘোষণা মানি বাংলাদেশকে রক্ষা করা ভাই, বাংলাদেশকে রক্ষা করা। কেন রক্ষা করা, কার হাত থেকে রক্ষা করা, এগুলো আপনারা অঙ্ক বুঝে নেন, এই অঙ্কগুলো মিলে নেন। বেশি কথা বলার দরকার নাই। দোয়া করেন ভাই, দেশের জন্য দোয়া করেন, সবার জন্য সবাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে নানা রকম অনিশ্চয়তা রয়েছে। নির্বাচন আদৌ হবে কি হবে না, সম্ভব কি অসম্ভব, নির্বাচন হলে কিভাবে যে এখন রাজনৈতিক সমীকরণগুলো রয়েছে বা রাজনীতির যে মেরুকরণ রয়েছে সেগুলো কিভাবে হবে। শেষ পর্যন্ত নির্বাচনে কি আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না, নাকি কৌশলে আওয়ামী লীগকে আনা হবে, রিফারেন্ট আওয়ামী লীগ, নাকি অন্য কিছু? এর বাইরে তৃতীয় শক্তির উত্থান, তারপর ভারতের নানা রকম নেতিবাচক প্রোপাগান্ডা, এমনকি আরও অনেক কিছু যেগুলো বলা যাচ্ছে না। সব আশঙ্কা রয়েছে, শঙ্কা রয়েছে। তারপরেও রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনের জন্য যার যার অবস্থান থেকে প্রাণান্ত চেষ্টা করছে। আওয়ামী লীগ চেষ্টা করছে, জাতীয় পার্টি চেষ্টা করছে, আওয়ামী লীগের যারা সহযোগী বন্ধু প্রতিম বা ভাতৃ প্রতিম যে সকল রাজনৈতিক দল ছিল তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে কি করে এই নির্বাচনে অংশগ্রহণ করা যায়। মূল কারণ হলো নির্বাচন আমাদের একটা জাতীয় উৎসবের মতো, এবং আমাদের দেশের যে মন মানসিকতা সেটা হলো মানুষ ক্ষমতার পূজারী। একবার যদি কেউ ক্ষমতায় বসে যায়, প্রথমত তারা ক্ষমতা থেকে যেতে চায় না, দ্বিতীয়ত মানুষ, বেশিরভাগ মানুষ
ক্ষমতার সামনে মাথা অবনত করতে অভ্যস্ত। ফলে স্বৈরশাসন বলেন বা অবৈধ শাসন বলেন, এনিথিং, একবার যদি কেউ রাজসিংহাসনে বসে যায়, তার বিরুদ্ধে কথা বলতে, বিদ্রোহ করতে, তাকে ক্ষমতা থেকে নামাতে সাধারণত ৩-৪ বছর সময় লাগে মানুষের সাহস সঞ্চয় করতে। ধরে নিই যে এখন যারা ক্ষমতায় আছেন তারা তো একেবারে রাজনীতিতে কখনোই ছিলেন না, একেবারেই ছিলেন না। তারপর এই সমাজে তাদেরকে ভয় পাওয়ার মতো একেবারে একটা সিঙ্গেল রিজন নেই। তারা কোনোদিন চাঁদাবাজি করেননি, মাস্তানি করেননি, সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশনে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, মানে সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন মানে সামাজিকভাবে মাস্তানি চাঁদাবাজিতে যে একটা কানেক্টিভিটি, আন্ডারওয়ার্ল্ডের যে কানেক্টিভিটি, কোনো জায়গাতেই এখন যারা শাসন ক্ষমতার সাথে জড়িত আছেন তাদের কারোরই কোনো কালে ওরকম সম্পর্ক ছিল না, একেবারে সাধারণ। কিন্তু এই মানুষগুলো যেই মুহূর্তে ক্ষমতায় বসে গেলেন, এখন আমরা তাদেরকে ভয় পাচ্ছি। আমরা প্রেস সচিবকে ভয় পাচ্ছি, উপদেষ্টা যারা আছেন এদের মধ্যে যারা আমাদের সন্তান সম তাদেরকে ভয় পাচ্ছি, আবার হাসনাত, সার্জিসদের মতো যারা উপদেষ্টা পরিষদের বাইরে আছেন, আক্তার, তাদের সবাইকে, নাসিরুদ্দিন পাটোয়ারি, আমরা জমের মতো ভয় পাচ্ছি। এমনকি যে ভদ্র মহিলা দেশের বাইরে ছিলেন, এই আন্দোলনের সঙ্গে যার কোনো সম্পর্ক ছিল না, মূলত তিনি একজন ডাক্তার এবং সামাজিক মাধ্যমে তার এই ডাক্তারি সংক্রান্ত স্বাস্থ্য সচেতনতা নিয়ে তিনি কন্টেন্ট তৈরি করতেন এবং করোনার সময়টিতে তিনি বেশ বিখ্যাত হয়ে পড়লেন। সেই তাসনিম জারা এবং তার স্বামী, এই দুজনকেও আমরা কিন্তু ভয় পাচ্ছি। ডক্টর ইউনূসকে যেভাবে ভয় পাচ্ছি এবং এই তাসনিম জারাকেও আমরা কিন্তু ভয় পাচ্ছি। তো এই যে বাঙালির যে ভয় পাওয়ার সংস্কৃতি, এটি মূলত ক্ষমতাকে তারা ভয় পায়। তো সেই কারণে যারা রাজনৈতিক দল তারা যে কোনো মূল্যে, ছলে বলে কৌশলে ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় থাকতে চায়। আর ক্ষমতায় যাওয়ার জন্য যত ছোট হওয়া দরকার, যত ছাড় দেওয়া দরকার, যত ২ নম্বরই থেকে ১৪ নম্বরই বুদ্ধি আছে, যদি ইবলিসের সঙ্গে কারো বন্ধুত্ব করতে হয়, তো সেই বন্ধুত্ব বাদ দিয়ে সে ক্ষমতায় যাবে না, এইরকম অলি আল্লাহ গাউস কুতুবের দল বাংলাদেশে নেই। তো সেই ক্ষমতায় যেতে হবে, এর যে একটা জিদ, এই জিদকে সামনে রেখে যার যার মতো করে সবাই কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তো সেদিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা সবচেয়ে বেশি ক্ষমতায় যাওয়ার ব্যাপারে একেবারে আট ঘাট বেঁধে সর্বোচ্চ চেষ্টা এবং তদবির করে যাচ্ছে, তারা হলেন জামাতের নেতা কর্মী এবং এই সংগঠনটির সর্বস্তরের যারা হর্তাকর্তা। তারা যেখানে তাদের সামর্থ্য আছে সেখানে তো তারা দিন রাত এই গত ১ বছর ধরে প্রচারণা চালাচ্ছে। প্রতিটি নির্বাচনী কেন্দ্রে নয়, ঠিক নির্বাচনী এলাকাতে, সংসদীয় এলাকাতে তাদের গড়ে ১,০০০ থেকে ৩,০০০, কোনো কোনো জায়গাতে ৫,০০০ ডেডিকেটেড নারী এবং পুরুষ, দৈনিক ভিত্তিতে, মাসোহারার ভিত্তিতে, যাকে বলা হয় মানে খরচের ভিত্তিতে। কিভাবে তারা করছে ইন ডিটেলস তারা বলতে পারবেন, কিন্তু আমরা যেটা শুনি, এদের কাজই হলো সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘর থেকে বের হয়ে জামাতের প্রচার চালানো, প্রোপাগান্ডা চালানো, বাড়িতে বাড়িতে গিয়ে। মহিলাদের কাছে মহিলারা যাচ্ছেন, পুরুষদের কাছে পুরুষরা যাচ্ছেন, বালকদের কাছে বালকরা যাচ্ছেন, তারপর যাকে বলা হয় কিশোরদের কাছে কিশোর, যুবকদের কাছে যুবক। এইভাবে তারা একটা রীতিমতো ঝড় তোলার চেষ্টা করছেন তলে তলে, চুপি চুপি। এখন আপনারা বলতে পারেন যে বালকদের কাছে গিয়ে কি লাভ হবে? এই কারণ হলো বালকরাও আমাদের সমাজে, বালক বা বালিকারাও আমাদের সমাজে ভোটের মাঠে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমার নিজের একটা কথা বলি, ভোটের সময় আমি একবার একটা প্রাইমারি স্কুলে গেলাম। তো প্রাইমারি স্কুলে গিয়ে তো দেখলাম যে দূরে জিলাপি ভাজছে। তো আমি সেই স্কুলের সবার জন্য জিলাপি কিনলাম, সবাইকে 1 পিস 2 পিস করে জিলাপি দিলাম। ছেলেরা খুব খুশি। এটা সেই
8 সনের ঘটনা। তো বললাম, বাবারা তোমরা কি আমার নাম জানো? বলে, না জানি না, আমার নাম অমুক। আমি কে তা কি তোমরা জানো? বলে যে না জানি না। সবাই একসাথে। আমি বললাম যে আমি অমুক, ইলেকশন করতে আসছি। কি করতে আসছি? ইলেকশন করতে এসেছি। ওরা বলল যে কি করতে এসেছি? ইলেকশন করতে এসেছেন। আমার প্রতীক কি? নৌকা। আমি বললাম, তারা বলল নৌকা। তো আবার পরীক্ষা নিলাম যে বলো তো আমার নাম কি, কি জন্য আসছি, আর প্রতীক কি? নৌকা। একের হুবহু মুখস্থ করে দিল। তো বললো যে আমাকে কি তোমাদের ভালো লেগেছে? তো বললেন হ্যাঁ খুব ভালো লেগেছে। কেন ভালো লেগেছে? আপনি জিলাপি দিয়েছেন, এরকম। তো আমি তোমাদেরকে যেটা অনুরোধ করি, তোমরা কি রাখবা? হ্যাঁ রাখবো। আমি বললাম যে তোমরা বাড়ি গিয়ে তোমাদের আব্বা বা মা তাদেরকে গিয়ে বলবে যে রনি আঙ্কেল আজকে আমাদের স্কুলে আসছিল, আমাদেরকে জিলাপি খাইয়েছে এবং আপনাদেরকে মানে সালাম দিয়েছেন এবং নৌকা মাকড়ায় ভোট দিতে বলেছেন, এবং যাকে বলা হয় আপনাদেরকে মানে বলছে যে যেভাবে হোক রনি আঙ্কেলকে ভোট দেওয়ার জন্য রাজি করাতে বলেছে, এবং তোমরা সবাই গিয়ে করবে কি, তোমাদের পিতামাতাকে জড়িয়ে ধরবে এবং তোমাদের পিতামাতা যতক্ষণ না পর্যন্ত বলবে যে ভোট দেব ততক্ষণ পর্যন্ত ছাড়বে না, ঠিক আছে? সবাই বললো ঠিক আছে। এবং দেখুন এই বাচ্চারা ঠিক এই অল্প কয়েকটি কথা তারা মুখস্থ করে ফেলেছে, এবং সবাই ইচ অ্যান্ড এভরিবডি তারা তাদের দায়িত্ব পালন করেছে। এবং আমাকে অনেক লোক পরে বলেছে যে তার ছেলে বা তার মেয়ে এমনভাবে তাদেরকে ধরেছে যে আপনাকে ভোট দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। তো দেখুন আমার মতো একজন মানুষ 2008 সনে যদি আমার মাথায় এই পলিসি এসে থাকে, তো জামাতের তো আরও অনেক সুন্দর পলিসি আছে। তো সেই পলিসিগুলো নিয়ে তারা গত 14 মাস ধরে এইভাবে বাড়ি বাড়ি যাচ্ছে বলে বিভিন্ন এলাকা থেকে যারা বিএনপির প্রার্থী, যারা আওয়ামী লীগের প্রার্থী না কিন্তু আওয়ামী লীগের সাধারণ মানুষ যাদের সঙ্গে আমার যোগাযোগ আছে, তারা কিন্তু এই কথাগুলো বলার চেষ্টা করছেন যে জামাত কিন্তু এগোচ্ছে। এই গেল এক। 2 নম্বর হলো যে তারা আওয়ামী লীগের ভোটকে টার্গেট করেছে। আওয়ামী লীগের সবচেয়ে বড় ভোট ব্যাংক হলো হিন্দু ভোট। তো হিন্দুদের সঙ্গে বিএনপির একটা মনস্তাত্ত্বিক দূরত্ব আছে। 2001 সনে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল তখন বিভিন্ন এলাকাতে বিচ্ছিন্নভাবে হিন্দুদের উপরে মারাত্মক নির্যাতন হয়েছিল। অনেক জায়গাতে হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং কিছু কিছু ক্ষেত্রে ধর্ষণের মতো ঘটনা ঘটেছিল। আর এটাকে পুঁজি করে জামাত যেভাবে ব্র্যান্ডিং করছে, মার্কেটিং করছে, এবং হিন্দুরা যারা সংখ্যালঘু, শুধু হিন্দু না, এই হিন্দুদের মতো অন্যান্য যারা সংখ্যালঘু একটা এলাকাতে, যেমন ধরুন কোনো একটা নির্বাচনী এলাকাতে 1 লাখ ভোটার আছে, তার মধ্যে হিন্দু আছে ধরুন 10,000, কথার কথা 10,000, কিন্তু ওই এলাকায় যে সকল আরও যাকে বলা হয় হরিজন সম্প্রদায় আছে, মুসলমানদের মধ্যে যেমন কতগুলো কৃষক, গরিব, তারপরে যেগুলো ছোট ছোট পেশা, সমাজে অবহেলিত লোকজন, কেউ জেলে আছে, কেউ তাঁতি আছে, কেউ নাপিত আছে মুসলমানদের মধ্যে, এরা মুসলমান হওয়ার পরেও সমাজে কিন্তু সংখ্যালঘু হিসেবে থাকে এবং তাদের সঙ্গে হিন্দুদের একটা টাই আপ হয়ে যায় প্রত্যেকটা নির্বাচনী এলাকাতে। অর্থাৎ যেখানে হিন্দুরা এবং অন্যান্য সংখ্যালঘুরা ভাই ভাই হিসেবে ওই এলাকাতে কাজ করে, এবং ওই সংখ্যালঘুরা যেখানে ভোট দেয় হিন্দুরাও সেখানে দেয়, হিন্দুরা যেখানে ভোট দেয় ওই মুসলমান সংখ্যাগরিষ্ঠরা ভোট দেয়। একই অবস্থা পাহাড়ি অঞ্চলেও কিন্তু ঘটে থাকে। অর্থাৎ সকল মজলুম, সকল দরিদ্র, সকল মজদুর এক হয়ে যায় এই নির্বাচনের মাঠে, এবং তারা কোনো শব্দ করে না। আপনি যে কৃষকদের সাথে কথা বলেন সে আপনাকে সালাম দিবে, আপনার কথায় রাজি হবে, আপনি যদি 10 টাকা দিতে চান তাও নেবে, চাও খাবে, কিন্তু ভোটের জায়গাটিতে তারা সিদ্ধান্ত নিয়ে ওই যে তাদের যে একটা কমিউনিটি আছে সেই কমিউনিটির মধ্যে নিজেরা কথাবার্তা বলে তারা সে ভোট দেবে। আমি 3টি জায়গাতে নির্বাচন করেছি, সদরপুর, চরভদ্রসন, এখন যেটা ফরিদপুরের এই আসন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং পটুয়াখালী 3 আসন, গলাচিপা 10 মিনা। অবাক করার ব্যাপার হলো যে এই মন মানসিকতা 3টা জায়গাতেই আমি দেখেছি। কাজেই এই মানুষদেরকে
বাগে আনার জন্য, তাদেরকে রাজি খুশি করানোর জন্য জামাতকে খুব বেশি কষ্ট করতে হবে না। তাদেরকে কিছু নীতি নৈতিকতার কথা বললেই হবে। এবং ইতিহাসে এরকম অনেক ঘটনা রয়েছে। যেমন বাংলাদেশে আলাউদ্দিন হোসেন শাহ নামক একজন বাদশা ছিলেন। তো মুসলমানরা তাকে যত বেশি ভালোবাসতেন, হিন্দুরা তাকে আরও বেশি ভালোবাসতেন। তো এটার অনেকগুলো সাইকোলজিক্যাল বিষয় আছে। অনেক মুসলমান বাদশা তাদেরকে মানে মুসলমান দেশে হিন্দুরা বেশি পছন্দ করতেন। এবং এগুলো নিয়ে আমরা যেভাবে ঢাকা শহরে মানে খুব বেশি যাকে বলে ধর্ম কর্ম নিয়ে খুব কনজারভেটিভ জীবনযাপন করি, গ্রাম বাংলায় কিন্তু এরকম না। গ্রাম বাংলাতে মুসল্লিরা অনায়াসে পূজা মণ্ডপে যাচ্ছে, পূজা মণ্ডপের পূজারীরা অনায়াসে মুসলমানদের ধর্মকর্মে তারা অংশগ্রহণ করছে। এবং ওয়াজ মাহফিলে মানে যখন কোনো একটা এলাকাতে ওয়াজ হয়, মানে ওই এলাকাতে হিন্দু পুরুষ বা নারী তারাও কিন্তু দলে দলে গিয়ে সেই ওয়াজ শোনে। কেন শোনে আমি বলতে পারি না। এবং অবাক করার ব্যাপার হলো যে আমি আমার নির্বাচনী এলাকাতে এই নিজে মাঝে মধ্যে মাহফিল করতাম, প্রচুর লোক হতো। এবং যে সকল কমার্শিয়াল হুজুর আছেন তার চাইতেও আমার গলাচিপা 10 মিনিটে আমি যে মাহফিলগুলো করতাম, তাফসির মাহফিলগুলো করতাম, ওগুলোতে অনেক অনেক বেশি লোক আসতো। এবং মাহফিলের একটা জায়গাতে বা সময়টিতে আমি জিকির করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বা আল্লাহ আল্লাহ আল্লাহু, এই ধরনের জিকিরগুলো যেগুলো খুব হৃদম তালে তালে প্রচণ্ড রকম মানে গায়ে একটা জোশ আসে, তাহিরির মতো নয়, তবে জিকির যেটা হাইকোর্টের মাজারে জিকির হয়, আপনি দেখবেন অসাধারণ একটা রিদম আসে ঢাকা হাইকোর্টের মাজারে। প্রতি শুক্রবার দিন নামাজের পরে 5 মিনিট বা 10 মিনিট এই জিকিরটা হয়। তো ওটা আমি যেহেতু হাইকোর্টে দীর্ঘদিন নামাজ পড়তাম, তো ওই তাল এবং লয়টা আমার মুখস্থ ছিল, ওটা দিয়ে আমি আমার যে তাফসির মাহফিলের একটা সময়টিতে আমি জিকির করতাম। তো জিকির করার সময় মুসলমানদের মধ্যে যে ধরনের একটা জিহান আসতো, লা ইলাহা ইল্লাল্লাহ, এখন হিন্দুরা ওখানে যে সমস্ত শত শত হিন্দুরা উপস্থিত ছিল, তারা দেখা গেল মুসলমানদের সাথে পাল্লা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 এইভাবে জিকির করছে। কলাচিপা 10 মিনিটে হাজার হাজার এরকম হিন্দুরা এই আমার মাহফিলে আসছেন, এইভাবে মিছিল করতেন। ফলে আপনি যাদেরকে কনজারভেটিভ মনে করছেন, গিয়ে দেখেন তারা অনেকেই জামাতের সঙ্গে হাত মিলিয়ে বসছে। ইতিমধ্যে জামাত তাদের যে প্রচারণার কৌশল পাল্টে ফেলেছে। তাদের কমিটিতে অনেক হিন্দুদেরকে নিয়েছে, অনেক আধুনিক মেয়ে ছেলে তাদেরকে অন্তর্ভুক্ত করেছে যারা ঠিক ওরকম পর্দা মানে না। অনেকে হয়তো দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন করে শিবিরে যুক্ত হয়েছে, একটু গাঁজা ঠাজাও টানে হয়তো বা, আই ডোন্ট নো, খুব আধুনিক জীবনযাপন করে। ফলে একটা মোস্ট লিবারেল ইসলামিক পার্টি হিসেবে তারা এই নির্বাচনকে কৌশল হিসেবে নিয়েছে। এবং সেখানে আওয়ামী লীগের লোকের পাশাপাশি তারা হিন্দুদেরকে যেভাবে টার্গেট করে এগুচ্ছে, এবং সেটার আমি কয়েকটা জায়গাতে বলি, যেমন খুলনা, দাকোপ, কয়রা, ঝিনাইদহ, সাতক্ষীরা, একটু গিয়ে দেখেন তো, খোঁজ নিয়ে দেখেন যে সেখানকার হিন্দুর বাড়িতে বাড়িতে কিভাবে জামাতের পতাকা উড়ছে এবং জামাতের মার্কা দাঁড়িপাল্লা সেখানে কিভাবে কাজ করছে। তো জামাতও জানে যে বাংলাদেশের রাজনীতিতে এখন কী কী অনিশ্চয়তা রয়েছে এবং কী কী হতে পারে, কী কী না হতে পারে, কিন্তু তারপরেও তারা এই নির্বাচনটিকে কগনিজেন্সি নিয়ে সর্বোচ্চ বেনিফিট নেওয়ার জন্যে, সেটা এককভাবে হোক, দলগতভাবে হোক, কিংবা জোটগতভাবে হোক, প্রতিটি নির্বাচনী কেন্দ্রে তারা যে প্রচার চালাচ্ছেন, প্রোপাগান্ডা চালাচ্ছেন, এটা অন্য কোনো দলে দেখা যাচ্ছে না। যেমন ধরুন আমি একজন প্রার্থী, তো বেশ কয়েকটি সংসদীয় আসনে আমার জনপ্রিয়তা আছে, বা দেশের মধ্যে দেখা গেল যে কোনো কোনো জায়গাতে দেখা গেল যে আমার প্রচুর ভক্ত রয়েছেন। কিন্তু বিএনপি ধরুন আমার সদরপুরে আমার সদরপুর চরভদ্রসেনে আমার পরিবারের মধ্যেই 20,000 ভোট রয়েছে। আর যদি ভাঙ্গা ধরেন, সদরপুর চরভদ্রসেন ভাঙ্গা, তাহলে আমার পরিবারের একেবারে ব্লাড কানেক্টেড ভোটের সংখ্যা 30,000। আবার আমার গলাচিপা 10 মিনিটে আমার যে নির্বাচনী এলাকা, আওয়ামী লীগ নেই, বিএনপি নেই, জামাত নেই, কেবলই মাত্র 4-5টি ইউনিয়নে, এটাকে আপনি বলতে পারেন গোলাম মোল্লা রনির ভোট, এই ভোটের সংখ্যা 50,000-এর উপরে, কোনো দলমতের ঊর্ধ্বে। আমি যদি আমার জায়গাতে আমার ছোটো ভাইকে দাঁড় করিয়ে দেই, আমার স্ত্রীকে দাঁড় করিয়ে দেই, বা অন্য যে কোনো মানুষকে সমর্থন দিই, এই ভোটটা মোটামুটি তারা পাবে। একটা খবর দেখে আসলেই ধাক্কা লাগার মতো।
সেটা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত মামলা আমরা তুলে নেব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যে অর্থে বলুক না কেন, এই বক্তব্যটা আসলে মনে হয় যেন আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক অঙ্গনে একটা গুঞ্জন আছে যে বিএনপি কি একসময় ঐক্যবদ্ধ অবস্থা তৈরি করবে। কারণ আগে যে বিএনপি জামাতের ঐক্য ছিল সেই ঐক্য তো এখন নেই। জামাত চলে যাচ্ছে, ইসলামী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়েছে এবং তারা শুধু জোটই করেনি, আন্দোলন করছে এবং এটা কার্যত বিএনপির বিরুদ্ধে, বিএনপি মনে করে তাদের বিরুদ্ধে। এই অবস্থায় মানে বিএনপির শক্তি কি? বিএনপির শক্তি তো এখন অন্য যে রাজনৈতিক ফোর্সগুলো আছে সেগুলো খুব দুর্বল। যেমন জাতীয় পার্টিকে হয়তো তারা নিতে পারে, জাতীয় পার্টিও আগ্রহী, নানাভাবে চেষ্টা করছে তারা, কিন্তু সেগুলো এই মুহূর্তে এইটা বিবেচনা করা খুব কঠিন। তো এই অবস্থায় আরো ভবিষ্যতে যদি স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য দরকার হয়, তাহলে সেখানে যারা বাংলাদেশে আওয়ামী লীগের আছে, মাইনাস হাসিনা আওয়ামী লীগ, সেটাও মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পক্ষের শক্তি। তো সেই শক্তিকে কেন টানবে না, এটা একটা প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে। এবং তাদের ভোটও আছে, বিশাল ভোট ব্যাংক। তো সেই ভোট ব্যাংকটা এখন জামাতও যেমন নানাভাবে টানার চেষ্টা করছে, বিএনপি বসে থাকবে কেন? তো সুতরাং এখন যেহেতু ক্ষমতার রাজনীতি, এখন আদর্শিক অবস্থান থেকে হয়তো জামাতও যেমন সরে যাওয়ার চেষ্টা করছে, আওয়ামী লীগকে বোঝানোর চেষ্টা করছে যে আমরাই তোমাকে প্রোটেকশন দেব। তো এখন বিএনপিও হয়তো সেই কম্পিটিশনে চলে আসছে, সেই কারণেই তারা বলছে। অবশ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে বলেছেন যে আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের লোক মামলা করেছে বলে আমরা মামলা করতে চাই না, যদি মামলা হয়েও থাকে আমি কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে, অর্থাৎ মিথ্যা মামলা যদি হয়ে থাকে সেইগুলো তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নেব। এটা কিন্তু বড় অ্যানাউন্সমেন্ট, এবং এটা কালকে এনসিপি নেতারা মানে হইচই শুরু করবে, এই তো আওয়ামী লীগের দোসর ফ্যাসিস্টদের সাথে বিএনপি আতাত করতেছে, এরকম বিষয়। আসলে ভোটের রাজনীতি, ক্ষমতার রাজনীতি বড় নিষ্ঠুর। এখানে আদর্শিক ঐক্যের অবস্থাটা খুব কমই থাকে, বাকিটা থাকে হচ্ছে আগে আমি ক্ষমতায় যাই তারপরে দেখবো। ওই ক্ষমতায় গেলে আর তখন আর থাকে না। যাই হোক, সেটা অন্য বিতর্ক। কিন্তু আমার বিশ্বাস যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যটা যথেষ্ট ঝড় তুলবে। তিনি বলছেন ঠাকুরগাঁতে যে আমরা আর প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করব না, আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্যের সমৃদ্ধি নিয়ে চলতে চাই। এটা কিন্তু মানে জামাতও বলেছে যে আমরা যদি প্রতিশোধ নেওয়া শুরু করতাম তাহলে একটা রক্ত গঙ্গা বয়ে যেত, এরকম একটা কিন্তু ধারণা কিন্তু জামাত দিয়েছে যে আমরাও প্রতিশোধ নিতে চাই না। তো এখন বিএনপিও নিতে চায় না, যাতে আওয়ামী লীগের কাছে যে বলবে যে আমরা প্রোটেকশন দেব। তো এখন বিএনপি যদি বলে তাহলে আওয়ামী লীগ মনে করতে পারে যে আচ্ছা ঠিক আছে, তারা তো মুক্তিযুদ্ধ স্বাধীনতার কথা বলে, তাহলে জামাতকে কেন আমরা তাদের পক্ষে থাকবো, তার চেয়ে বরং আমরা নাই মামা চেয়ে কানা মামা ভালো, এই চিন্তা করে তারা হয়তো বিএনপিকে বেছে নিতে পারে। এরকম একটা চিন্তা থাকতে পারে দর্শক। এবং কোন প্রেক্ষাপটে বলছেন নিশ্চয়ই আরো বিস্তারিত যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিতর্ক, যখন ইসলাম আলমগীর এমন কথা বলছেন, আসলে কি তেমনটা আমার মনে হয় না। যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে এবং হিমশিম খেতে হবে। এবং শরিকদের, আমি আরেকটুকু বলি, শরিকদেরকে যত আসন ছাড়বে ওই আসনগুলো তত বেশি হাতছাড়া হবে। কারণ এবার ধানের শেষ প্রতীক নিয়ে শরিকরা নির্বাচন করতে পারবে না, ফলে একটা বড় ধরনের কিন্তু ঝুঁকি থেকে গেল। এছাড়াও বিএনপি নিজেই তার ধানের শীষ প্রতীক নিয়ে কিন্তু বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বে, যদি না নাটকীয়ভাবে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান মাঠে নেমে পরিস্থিতি না ঘোরাতে পারে। এখন পর্যন্ত পরিস্থিতি কিন্তু একেবারে মুখোমুখি অবস্থা। হয়তো কোনো কোনো ক্ষেত্রে জামাত এগিয়ে আছে, আমি পুরোপুরি অভিমতটা দিব না, কারণ আগাম কথা বলার নেই, কিন্তু মাঠের অবস্থা বোঝা যায়। তো যাই হোক, এখন মানে যেহেতু একটা মতবিরোধ পাল্টাপাল্টি চলছে, সুতরাং জামাতকে ছেড়ে দিয়ে বিএনপি কথা বলবে না। দীর্ঘ 9 মাস আপনারা সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলেছেন, অনেকগুলো বিষয়ে একমত হলেন। সেই একমত হওয়া বিষয়গুলোর বাইরে কোনো কিছু গায়ের জোরে মানুষের উপর চাপিয়ে দিতে চান, তাহলে দায় দায়িত্ব আপনার। এটা সরকারকে উদ্দেশ্য করে বলছে। ঠাকুরগাঁ এক অনুষ্ঠানে জামাতের সরাসরি সমালোচনা করছেন মির্জা ফখরুল, বলছেন তারা কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিচ্ছেন। আমরা মনে করি আমাদের কর্মেই হবে আমাদের বেহেশত,
আমাদের কর্মের মধ্য দিয়ে আমি বেহেশতে যাব। আমি যদি মানুষকে ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, মিথ্যা কথা না বলি, সুদ না খাই, তাহলে বেহেশতে যাওয়ার একটা পথ তৈরি হবে। জামাতের টিকিটেই বেহেশতে যেতে পারবে? কেউ কি পারবে? না, পারবে না। যারা এইসব মুনাফিকি করে তাদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে। এটা সমালোচনা ঠিক আছে, যে ইসলামের নামে কেউ যদি বলে যে মানে আমার দলের নাম ইসলাম, সুতরাং আমি বেহেশতে যাব, এটা অপব্যাখ্যা হবে। সুতরাং এই ক্রিটিসিজমটা ঠিক আছে। তারপরে পিয়ার পদ্ধতিতে বলা হচ্ছে যে এটা আমরা গ্রহণ করব না, কিন্তু জামাত ইসলাম বলছে পিয়ার পদ্ধতিতেই ভোট হবে। সেটা না করলে নাকি ভোট হবে না। ভাই, ভোটকে এত ভয় পাচ্ছেন কেন? তারা জানে ভোট হলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। এটা ভালো চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বিএনপি যদি আগায় ভালো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এখন যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, সুতরাং জামাতকে সাথে নিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা করতে হবে, যত বিরোধীরাই থাকুক না কেন। এনসিপি প্রসঙ্গে বলছে ওরা তো ভোটই পাবে না, এই কারণে ওরাও জামাতের সঙ্গে সুর মিলায় মানে বলতেছে যে পিয়ার লাগবে, সনদ বাস্তবায়ন করতে হবে। এগুলো শুধুই বিভ্রান্ত, ভোট পেছানোর আর আগের জায়গায় ফিরে যাওয়া, সেটা একটা চক্রান্ত। আমরা সংস্কারে যেগুলোতে একমত হয়েছি, বিএনপি সেগুলোর পক্ষে থাকবে। ঠিক আছে, এগুলি যার যার অবস্থান থেকে যুক্তি, ঠিক আছে। কিন্তু জামাত এনসিপির সঙ্গে বিরোধিতাও করতে হবে, আবার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে একসঙ্গে মিলেমিশে চলতে হবে। এই অবস্থানটা কিন্তু বজায় রাখতে হবে। সংস্কার, ডক্টর আলী রিয়াজ, গণভোট, এই শব্দগুলো মানুষের মনে, যারা রাজনীতি সচেতন, এতটা নেতিবাচক অবস্থা তৈরি করে ফেলেছে। আমি সেই আমার এই রাজনৈতিক বোধ বুদ্ধি হওয়ার পর কোনো শব্দের প্রতি ঠিক এতটা বিতৃষ্ণা এবং কোনো ব্যক্তির প্রতি মানুষের এতটা ক্ষোভ এবং এতটা ঘৃণা আমি কখনো দেখিনি। অতীতে আমরা রাজাকার, আলবদর, আশামস, এই শব্দগুলো নিয়ে নানা রকম আমাদের যে ঘৃণার অনুভূতি সেটা প্রকাশ করেছি এবং এখনো করে চলেছি। এই শব্দগুলো একই সঙ্গে কতগুলো মানে পোর্ট্রেট, মুখচ্ছবি, যেমন এহাইয়া খান, তারপর টিক্কা খান, এরপরে জুলফিকার আলী ভুট্টো। আমি জাস্ট পাকিস্তানের ওদের নাম বললাম, বাংলাদেশের অনেকেরই নাম বলা যাবে, কিন্তু আমরা বাংলাদেশে বিভেদ সৃষ্টি করতে চাই না। তো সেই পোর্ট্রেটগুলো স্মরণ করার সঙ্গে সঙ্গে মনে হয় যেন কতগুলো দানব, কতগুলো ভূত, কতগুলো প্রেত, কতগুলো রাক্ষস এসে আমাদেরকে একেবারে কামড়ে ধরেছে। এভাবে স্বাধীনতা পরবর্তী সময়ে আরও অনেকগুলো পোর্ট্রেট আমাদের বাংলাদেশে গণতন্ত্রের সেই মূলে কুঠারাঘাত করেছে। আইনের শাসন, ন্যায় বিচার, এই সব কিছুকে প্রলম্বিত করেছে, সব কিছুকে ধ্বংস করেছে এবং পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে সভ্যতার পরিবর্তে অসভ্যতামের দিকে ঠেলে দিয়েছে স্বাধীন বাংলাদেশে। এরকম যদি 10 জন লোকের নাম বলতে বলা হয়, আপনারা যাদের নাম স্মরণ করবেন বা যাদের নাম বলবেন, সেই চেহারাগুলো স্মরণ করলে আপনাদের কি ধরনের ঘৃণা তৈরি হয়। তদ্রূপ এই গত 14 মাসে এই বাংলায় কতগুলো চেহারায় মানে মানুষের একটা বিরক্তি, একটা অভিব্যক্তি, মানে দেখলেই মেজাজটা গরম হয়ে যায়, কথা শুনলে আরও মেজাজ গরম হয়ে যায়, তারপর একটা বিতৃষ্ণা এসে যায়, ঘুম এসে যায় এদেরকে দেখলে। আপনি আওয়ামী লীগ জামানাতে যেমন সালমান এফ রহমান, এই ভদ্রলোককে আরেকটা লোক ছিলেন, সেই কি মজুমদার যেন, এক্সিম ব্যাংকের মজুমদার, খালি প্রধানমন্ত্রী অফিসে যেতেন আর টুপি একটা মাথায় দিয়ে সেই টাকা দিতেন, টাকা আনতেন, এই সমস্ত কর্মকাণ্ড। মানে দেখলেই মেজাজটা ঠিক রাখা যেত না। সামর্থ্য থাকলে, আপনার যদি সামর্থ্য থাকতো, আমার সামর্থ্য থাকতো, তাহলে আমরা কি করতাম এটা ভাবলেই কেমন একটা আনন্দ লাগে। যদি ওই লোকটাকে আমাদের হাতে ছেড়ে দেওয়া হতো, এই লোকদেরকে, আমি কি করতাম? নিঃসন্দেহে কুলাকুলি করতাম না, তাদেরকে চুম্বন দিতাম না, হ্যান্ডশেক করতাম না, কদমবুচি করতাম না, কি করতাম এটা মনে মনে চিন্তা করেন। এরকম বিরক্তিকর কিছু লোক যাদেরকে দেখলে বিরক্তি, ঘৃণা, রাগ, ক্রোধ একসঙ্গে চলে আসতো,
এরকম আওয়ামী লীগ জমানাতে 1 ডজন লোক এরকম তৈরি হয়েছিল, মোর দেন 1 ডজন। মানে কোনো কিছু তারা ভালো মন্দ ফেরেশতা দরবেশ ডাজ নট ম্যাটার, দেখলেই মেজাজটা গরম হয়ে যেত। তদ্রূপ এই জমানাতে গত 14 মাসে আওয়ামী লীগে যেখানে যদি 12 জন লোক থাকে, তার ডবল দ্বিগুণ লোক এই সমাজে তৈরি হয়ে গেছে গত 14 মাসে। এই 14 মাসে তারা যে কর্মকাণ্ডগুলো করেছেন এবং যে ইতিহাস তৈরি করেছেন, সেই ইতিহাসে তাদের অভিব্যক্তি দেখলেই আপনার কাছে কেমন মনে হয়। এই জমানাতে একজন অল্প বাচ্চা দরবেশ তৈরি হয়েছিল, বাছুর দরবেশ। এখন সেই বাছুর দরবেশের যে চেহারা, সুরত, পাগড়ি, তার কথা বলার ঢং, রং, চং, মানে দেখলে আপনার কাছে কি মনে হয় যে আগের দরবেশ ভালো ছিল, এই হারামজাদা এই বাছুরটা মানে একই করলো, মানে দরবেশ নামের পুরো বেইজ্জতি করে ফেললো। আগের দরবেশের তো একটা বংশ ছিল, শিক্ষা ছিল, মর্যাদা ছিল, অবস্থান ছিল, চুরি চোট্টামির একটা লেভেল ছিল, যা কিছু করতো সেটার একটা লেভেল ছিল। কিন্তু বাছুর দরবেশ কি করলো, মানে এই যে অপভ্রংশ দরবেশের যে অপভ্রংশ এই গত 14 মাসে তৈরি হলো, আপনি যদি সুযোগ পেতেন তাহলে আপনি কি করতেন এই সমস্ত লোকদেরকে? তো এরকম যে সকল লোকজন গত 14 মাসে বা যে সমস্ত লোকজনের পোর্ট্রেট গত 14 মাসে মানুষের মনে ভীষণ রকম বিরক্তি উৎপাদন করেছে, তাদের মধ্যে এই ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান জনাব আলী রিয়াজ নিঃসন্দেহে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, ভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যাকে বলা হয় বিরক্তিকর পার্সোনালিটি, নুইসেন্স যেটাকে বলা হয় ইংরেজিতে। নুইসেন্স বললেও কি হবে, এটা আসলে বিরক্তিকর, অ্যাবনক্সিয়াস, তারপরে আরও অনেক কিছু বলা যেতে পারে। এখন তিনি যেভাবে বসতেন, তারপরে যেভাবে হেয়ার স্টাইল করতেন, যেভাবে চশমা পরতেন, তারপরে যে কথাগুলো বলতেন, যে আইডিয়াগুলো তিনি সেল করতেন এবং যে বিষয়গুলো নিয়ে তিনি রাষ্ট্রীয় অর্থে বৈঠক করলেন, তা মোটামুটি প্রয়োজন অপ্রয়োজন, সত্য মিথ্যা ডাজ নট ম্যাটার, মূলত আমাদের বিরক্তি তৈরি করেছে, ভীষণ রকম বিরক্তি তৈরি করেছে। আর এই বিরক্তি যখন ঘন 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 সে 8 মাস যাবৎ বারবার আমাদের সামনে এসেছে, তখন সেই বিরক্তি থেকে এক ধরনের ঘৃণা তৈরি হয়েছে। অথচ তিনি একজন নিপাট ভদ্রলোক হওয়ার কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, বিবিসিতে চাকুরি করেছেন, একটা সময় বাম ঘরানা রাজনীতি করতেন, তো এখন আমেরিকাতে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পত্রপত্রিকায় লেখালেখি করেন গণতন্ত্র নিয়ে, বিভিন্ন বিষয়াদি নিয়ে, সুশাসন নিয়ে দীর্ঘদিন ধরে। তো সেই মানুষটি যখন একটা রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি এলেন, তখন তো সেখান থেকে রীতিমতো লাইট, আলো বা নূর আসার কথা, সেখান থেকে অমৃত তৈরি হওয়ার কথা, সেখান থেকে দুধের স্বর বা মাখন তৈরি হওয়ার কথা। কিন্তু সেটা না করে বা সেটা বের না হয়ে এই জনাব আলী রিয়াজের নাম থেকে, তার অভিব্যক্তি থেকে, তার ব্যক্তিত্ব থেকে, তার কর্ম থেকে, তার আচরণ থেকে কেন এত বিরক্তি আসলো? এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই গত 14 মাসে যারা জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে ফেলেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যাবর্তন, ফিরে যাওয়া বা চলে যাওয়া, যেটাকে নিরাপদ চলে যাওয়া, সেফ এক্সিট বলছি, এই পথে হিমালয়ের মতো যে বাধা তৈরি হয়েছে, সেই বাধার নায়কের নাম জনাব আলী রিয়াজ। এখন আলী রিয়াজ সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের অতীতের কি সম্পর্ক বা কি করে এই সম্পর্কটা হলো, কেন তিনি এখান থেকে এইভাবে একেবারে উড়ে এসে জুড়ে বসলেন? আবার বলা হচ্ছে যে তিনি সময়টিতে যাকে বলা হয় বিনা বেতনে কাজ করছেন, অবৈতনিক। তো অবৈতনিকভাবে তার এই চাকরি রেখে, আমেরিকার জীবন রেখে তিনি এখানে অবৈতনিক কাজ করবেন, তার এই যে দেশপ্রেম, তার এই যে ডিভোশন টু দ্য কান্ট্রি ম্যান, দ্য ফেলো বাংলাদেশি, এটার প্রমাণ কি? এর কারণ হলো, আপনি যখন মানুষের জন্য করবেন, দেশের জন্য করবেন, দেশের জন্য যদি আপনার মমত্ব ভালোবাসা থাকে,
তাহলে দেশের বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে আপনার শ্রম, অর্থ এবং আত্মত্যাগ, এই তিনটে জিনিসের একটা যাকে বলা হয় সম্মিলন থাকতে হবে। যারা রাজনীতি করেন, রাজনীতির বাইরেও অনেক সাধারণ মানুষ আছেন। আপনি চিন্তা করুন, বাংলাদেশের ব্যবসা তো অনেকেই করে, কিন্তু ইস্পাহানি গ্রুপ যে ব্যবসা করছে, তাদের টাকার যে একটা অর্থের যে একটা অংশ তারা যেভাবে জনকল্যাণে ব্যয় করছে, তাদের একটা ইসলামী হাসপাতাল আছে, তাদের অনেকগুলো স্কুল আছে, কলেজ আছে। তো ব্যবসায়ী তো বাংলাদেশে অনেকে আছে, কিন্তু ইস্পাহানির মতো সম্মান এবং মর্যাদা কেন অনেকে পাচ্ছে না? এই যে বাংলাদেশের একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে বসুন্ধরা গ্রুপ, অনেক বদনাম, প্রচণ্ড রকম বদনাম, তার ছেলেদের সম্পর্কে, অন্যান্য বিষয় সম্পর্কে যত বদনামই আপনি করেন না কেন। কিন্তু এই পর্যায়ের ধরেন বেক্সিমকো আছে, তো বসুন্ধরা হাসপাতালে বিনিয়োগ করেছে যেখানে বিনামূল্যে চোখের অপারেশন হয়। তারা তাদের যে সিএসআর কর্মকাণ্ড, জনকল্যাণে তাদের যে অর্থ এবং বিনিয়োগ তারা করছে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, এটা তো বসুন্ধরার মতো যাদের বদনাম রয়েছে সেটা তো অন্য গ্রুপ করছে না, ইউনাইটেড গ্রুপ করছে না। ঠিক সেম কাজটি তো আপনার যাকে বলা হয় বেক্সিমকো গ্রুপ করছে না, কিন্তু বসুন্ধরা গ্রুপ করছে। ফলে কি হলো দেখুন, যে তাদের উপর অনেক ঝড় যায়, ঝাপটা যায়, বদনাম যায়, কিন্তু কোত্থেকে যেন তারা টিকে যায়। কিন্তু অন্যান্য এই তাদের উপর যে ঝড় ঝাপটা, সেই 111 থেকে এ পর্যন্ত যে দুর্নাম বদনাম থেকে শুরু করে যখনই সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসছে, সবসময় তাদের উপর ঝড় ঝাপটা গেছে। কিন্তু ভালো কর্ম কি হলো কি, কাটাকাটি হয় দুনিয়াতে। আমি জাস্ট বসুন্ধরার উদাহরণের জায়গায় আমি ধরেন ডকুমেন্টসের উদাহরণ দিতে পারতাম, রবিনহুডের উদাহরণ দিতে পারতাম। এরকম হয় কি যে অনেক মানুষেরই ভালো কাজ থাকে, তো ভালো কাজের ফলে কি হলো, তার মন্দ কাজগুলো কেন যেন চাপা পড়ে যায়। এটাই দুনিয়ার নিয়ম। 1971 সনে অনেক মুসলিম লিগার ছিলেন, শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন, রাজাকার ছিলেন, যারা মূলত রাজাকার, আলবদর, শান্তি কমিটি এই যে নামের পেছনেও তাদের একটা বিরাট ভূমিকা ছিল। তারা পাকিস্তানি আর্মিদের হাত থেকে বাঙালিদের রক্ষা করেছেন, মুক্তিযোদ্ধাদের রক্ষা করেছেন। ফলে কি হলো, স্বাধীন বাংলাদেশে তারা কেউ অপমানিত, লাঞ্ছিত হয়নি। আমাদের এলাকাতে একবার এরকম এক রাজাকারকে ধরে নিয়ে যাচ্ছিল মুক্তিবাহিনীরা, মানে ভারতীয় বাহিনী তাকে গুলি করবে, একজন চেয়ারম্যান। হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ পাগলের মতো তার পিছনে ছুটে তাকে ঘাও করেছে। এবং একজন রাজাকারের জন্য মানুষের এই মমত্ব দেখে সেই 1971 সনের সেই 16-17 ডিসেম্বর মানে মুক্তিবাহিনীর যারা কমান্ডার ছিলেন পাগল হয়ে গেছে, হাউ ইট ইজ পসিবল। এরকম হয়, মানে অন্তরালে অনেক কাজ হয়। তাই এখন এই সরকারের যারা কর্তা ব্যক্তি যারা আছেন এই মুহূর্তে, ডক্টর মোহাম্মদ ইউনূস, তার উপদেষ্টা মণ্ডলী, তারা অনেক সুন্দর সুন্দর কথা বলেন, সবাই শিক্ষিত, সজ্জন, সবারই অনেক যাকে বলা হয় অনেক কিছু আছে, এনজিও আছে, টাকা আছে, পয়সা আছে, গ্ল্যামার আছে, বাড়ি আছে, গাড়ি আছে। কিন্তু তাদের বাড়িতে গিয়ে কোনো ভিক্ষুক, কোনো অসহায় মানুষ এক কাপ চা, এক মুঠো মুড়ি খেয়েছেন? তারা কখনো রাস্তায় কাউকে ভিক্ষা দিয়েছেন? কিংবা দেশের এত বড় ঝড় বৃষ্টি বন্যা হলো, কখনো নিজের পকেটের পয়সা খরচ করে ত্রাণ দিয়েছেন? এরকম কোনো নজির নেই। কোনো রাজনৈতিক দলে তারা ডোনেশন দিয়েছেন, কোনো রাজনৈতিক নেতার বিপদে সাহায্য করেছেন, দেশের যখন কোনো রাজনৈতিক ক্রাইসিস তৈরি হয়েছে তারা সেই ক্রাইসিসের সময় গিয়ে মঞ্চে দাঁড়িয়েছেন, পক্ষে বলেছেন, বিপক্ষে বলেছেন, এরকম নজির নেই। তারা কেবলই মাত্র কী করে টাকা গুনতে হয়, ডলার হলে আরও ভালো হয়, কী করে 5 স্টার হোটেল কিংবা যাকে বলা হয় বড় বড় ক্লাবগুলোতে যে জুয়ার আসর বসে, ক্যাসিনো বসে, সেখানে ঢুকতে হয়, কী করে দামি দামি মদ খাওয়া যায় অন্যের পয়সায়। ভালো ভালো কথা বললাম, এসে একজন ব্যবসায়ী বা অন্য একজন লোক মদ খাওয়ালো, কিন্তু নিজে কাউকে মদ খাওয়াবে বা কারোর পিছনে খরচ করবে, এই ধরনের নজির এদের কয়জনের আছে আমি বলতে পারবো না। আবার এরা ধর্ম করেছে, কর্ম করেছে, ভালো কাজ করেছে, ডিভোশন করেছে, এরকম কোনো কর্ম তাদের নাই। ফলে কি হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটা অপার সম্ভাবনা,
যে সম্ভাবনাকে ব্যবহার করে একটা নতুন ইতিহাস তৈরি হতে পারতো এই বাংলায়। জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী সেই সুযোগটি যাদের হাতে গিয়েছে, দুর্ভাগ্য। এই 14 মাসে একজন সিঙ্গেল লোক তৈরি হয়নি যাকে দেখলে মানুষের মায়া লাগবে, যাকে দেখলে মানুষ মনে করবে সততা এবং ন্যায়পরায়ণতার প্রতীক। প্রত্যেকটা মানুষই ধীরে ধীরে তাদের আসল চরিত্র বের হয়ে আসছে। আমি যেমন দেখা গেল যে এই যে যোগাযোগ উপদেষ্টা জনাব ফাইজুল করিম, না ফাইজুল কবির খান, বয়স্ক মানুষ, তো ওনার সম্পর্কে আমার একটা অন্ধ বিশ্বাস ছিল যে উনি সৎ মানুষ, ভালো মানুষ। কিন্তু সে যে জামাত করে, জামাতের রোকন বা জামাতের সাথে তার কোনো সম্পৃক্ত আছে কিনা আমি জানি না, কিন্তু সে জামাত করে, জামাতের রিক্রুটমেন্ট, এটা এখন প্রকাশ হয়ে গেছে। 2 নম্বর হলো যে তৃতীয় মাত্রা জিল্লুর সাহেব যেভাবে মেট্রো রেল নিয়ে, মেট্রো রেলের দুর্নীতি নিয়ে এবং মেট্রো রেলের টোটাল যে প্রকল্পটি এখন যেভাবে বন্ধ হতে চলেছে, সেই ক্ষেত্রে এই উপদেষ্টা ফাইজুল করিমের যে কর্মকাণ্ড, সিদ্ধান্ত, এটা বাংলাদেশের একটা যাকে বলা হয় সিগনেচার ডেভেলপমেন্ট, যাকে বলা হয় আইকনিক ইঞ্জিনিয়ারিং। এই মেট্রো রেল, সেই আইকনিক ইঞ্জিনিয়ারিংটা এখন ধ্বংস হতে বসেছে এই লোকটির কারণে। এখন কি বলবেন, সরি, এভাবে অনেকের যে সমস্ত লোক গত 14 মাসে একেবারে যাদেরকে দেবতার মতো মনে করেছিলাম প্রথম কয়েক মাসে, এরা দুর্নীতি করতে পারেন না, অনিয়ম করতে পারেন না, এদের অনেক টাকা আছে, সুনাম আছে, আন্তর্জাতিক খ্যাতি আছে, কিন্তু আমাদের সবার গালের উপর ফটাফট চড় বসিয়ে তারা প্রমাণ করে দিয়েছেন যে তোমরা যা সিদ্ধান্ত নিয়েছ বা আমাদের সম্পর্কে যে সকল ভালো ধারণা করেছ তা আসলে ভুল। তো যেটা বলছিলাম যে রাজনীতিবিদদের অনেক ত্রুটি থাকে। আমি যখন জনাব ওবায়দুল কাদেরের সবচাইতে কঠোর সমালোচক ছিলাম, জঘন্য ভাষায় তাকে গালাগাল করতাম, তো আমি একটা রাস্তা নিয়ে খুব বড়, আমি আমার যে বিয়েই বাড়ি গেলাম, খুব খারাপ একটা রাস্তা ছিল, ঢাকা থেকে ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে নেত্রকোনা, তো ময়মনসিংহ থেকে নেত্রকোনা পর্যন্ত রাস্তাটা খুবই খারাপ, এবং সেই গাড়ি ওখানে গিয়ে আমার যে গাড়িটা নষ্ট হয়ে গেল, এবং সেই গাড়িটা ইউরোপিয়ান গাড়ি, আমার ঠিক করতে অনেক সময় লাগছে, অনেক টাকা লাগছে। আমি যা তা মুখে আসে আজে বাজে গালাগালি করে দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় এটা লেখা লিখলাম ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে, এবং আমার সেই লেখা ছাপা হওয়ার 7 দিনের মাথায় সেই রাস্তার টেন্ডার হলো এবং কাজ শুরু হয়ে গেল, এবং সেই রাস্তাটা চলাচলের উপযুক্ত হলো। এই গেল একটা। এর আগে আরেকদিন ওনাকে গালাগালি করলাম, ওনাকে সেই ফাটাকেষ্ট বললাম, যাকে যে বললাম, তুমি এত বিরক্ত হলেন, বিরক্ত আমাকে টেলিফোন করলেন যে রনি, তোমার সঙ্গে তো আমার কখনো শত্রুতা ছিল না, আমি তো তোমাকে স্নেহ করেছি, তুমি আমাকে এখন ফাটাকেষ্ট বলে গালাগালি করছো। তো এটা হলো পলিটিশিয়ানদের নেগোশিয়েবল পাওয়ার। এরকম অনেক অনেক খারাপ দিক আছে, যে এখন ধরেন আপনার অনেক আসছে। একটা সময় বেনজির সাহেব ছিলেন আইজি, তো তার সঙ্গে আমার কোনো কালই ওরকম সম্পর্ক ছিল না, কিন্তু আমি দুটো সমস্যা নিয়ে একবার পত্রিকায় লিখলাম। একটা সমস্যা হলো ধানমন্ডি লেকের চারিদিকে যে মাদকের আখড়া,